This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলেছিলাম না স্পেশালে ফিরে এসে আপনাদের পেশির আস্ফালন দেখাবো। আসলে কি জানেন, ক্ষমতা বড় বিষম বস্তু, অনেকটা ঋতু পরিবর্তনের মতো। ক্ষমতার সঙ্গে থাকার না থাকার ফারাক শীত গ্রীষ্মের ঋতু বদলের মতোই স্পষ্ট। বামেরা ক্ষমতাচ্যুত হয়ে নিশ্চয়ই টের পাচ্ছে, আবার ক্ষমতা থাকলে অসম্ভবও সম্ভব হয়। একটা ছবি দেখাতে চাই আপনাদের। ছবিটা উল্টোডাঙার এক আবাসনের ভিতরের ছবি। প্রচুর অটো ওই আবাসনের ভিতরে আজ বিকেলে ঢুকে পড়েছিল বিজয় উৎসবের নামে। দেখুন ছবিটা। ছবিটা দেখালাম আর বললাম মার্ক করে ওই অটোগুলোর গায়ে তৃণমূলের পতাকা গোঁজা রয়েছে। শহরের বুকে উল্টোডাঙায় এক অভিজাত আবাসনে এই অটোর মিছিল। আপনি বলতেই পারেন দাপাদাপি। অটোর গায়ে তৃণমূলের পতাকা। আচ্ছা, প্রতিটা আবাসনের নিজস্ব নিরাপত্তা থাকে, সেই বলয় টপকে অটোর মিছিল কি করে, কেন? কারণ এই এলাকায় বুথগুলো থেকে তৃণমূল এবারের ভোটে লিড পায়নি। ক্ষমতার আস্ফালন আর কাকে বলে? আমি সেই ভিডিও পেয়েছি, কিছুক্ষণ আগে সেই ভিডিও পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে আবাসনের ভিতরে অটো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কারণ সেই আবাসনের যারা মানুষ তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তো তৃণমূল এটাকে গণতন্ত্র মনে করে। আমি জানি না মানে কোন মুখে এরা অন্যান্য রাজ্যে ঘুরে বেড়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা লাগা উচিত তো এদের। অটো নিয়ে বাইক নিয়ে যারা ঢুকছে তারা হয়তো আগেও ঢুকতো, এখনও ঢুকছে। রেজাল্ট বেরিয়েছে বলে তাদের হয়তো আপনারা ভাবছেন যে এরকম অনেক আছে যারা পাড়ার ছেলে অটো নিয়ে ঢুকে যাচ্ছে বা বাইক নিয়ে ঢুকে গেছে। সেটা আগেও হতো, এখনও হতো। তার মানে সেটা তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই? অটোগুলোর গায়ে কোন পতাকা? মার্ক করে করে দেখাচ্ছি তো, তৃণমূল কংগ্রেসের পতাকা লাগানো। এটা কি 29-এর দাপট? শহরের বুকে যদি এই হয়, জেলায় সে ছবিও দেখাবো। দেখুন, সন্দেশখালীর শেখ শাহজাহানকে কোর্টে পেশ করা হয়েছিল। দেখলেন, কোর্টে পেশ করা হয়েছিল শেখ শাহজাহানকে। সেখানে ভিড়টা দেখলেন, চোখে পড়ার মতো। স্লোগানটা শুনলেন? আরো একবার শুনুন। জয় বাংলা। বুঝলেন কিছু? এর আগেও তো শাহজাহানকে কোর্টে পেশ করা হয়েছে বহুবার। দেখুন সেই ছবিগুলো। কখনো চোখের জল, কখনো মন খারাপ, কখনো ক্ষীণ আশা বুকে বাঘ দেখে ফিরে যাওয়া। এত ভিড়ই তো ছিল না কোনোবার। সন্দেশখালীকে পাখির চোখ করেই ভোটে লড়েছে বিজেপি, আর সেই হাতিয়ার যে কাজ করেনি তা তো আর বলার অপেক্ষা রাখে না। সন্দেশখালী বিধানসভা হারলেও বসিরহাট কেন্দ্রে বড় মার্জিনে জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। তারই ছাপ সন্দেশখালীর বাঘকে ঘিরে।
রাজনীতিতে ভিড় বরাবরই শক্তি দেখানোর মাপকাঠি। সংখ্যা শক্তি বাড়ায়। 4 জুন ক্ষমতা বেড়েছে শাসক দলের 29 বলে দিচ্ছে বসিরহাট আদালত চত্বরই। এদিকে ক্ষমতা হারিয়ে রোজ বোমা ছুটছেন দিলীপ ঘোষ। কার দিকে লাঠি ঘোরাচ্ছেন, কার দিকে সেম সাইড, তাতে সমব্যথী আবার তৃণমূল। যত দিন গড়াচ্ছে তত বাড়ছে। না, জিনিসের দামের কথা বলছি না, বয়সের কথাও বলছি না, বলছি দিলীপ ঘোষের রোষের কথা। মেদিনীপুর থেকে সরিয়ে তাকে এবার প্রার্থী করা হয়েছিল বর্ধমান দুর্গাপুরে। তিনি হেরেছেন। ভোটে হারার স্বাদ প্রথমবার পেয়েছেন দিলীপ ঘোষ। মেদিনীপুরেও হেরেছে বিজেপি। ভোটের রেজাল্ট আউটের পর থেকেই দিলীপের রোষের রাগের লাভা ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। দিন যত গড়াচ্ছে তত বাড়ছে। লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। দিলীপ ঘোষ লাগাম ছাড়া ক্রমশ তার ক্ষোভের আগ্নেয়গিরি আরো বেশি বেশি লাভা ছড়াচ্ছে। খুল্লা কথার যুদ্ধে রাজ্য সভাপতির সঙ্গে। সুকান্ত মজুমদার বলছেন, বলার অনেক কিছু আছে, বলবো না। দিলীপদার সিট চেঞ্জ করা হয়েছিল, সেই জন্য হয়তো ওনার অসুবিধা হয়েছে। আমরা আশা করেছিলাম যে দিলীপদা খুব সহজেই নতুন সিট থেকে জিতে যাবেন, কিন্তু দুর্ভাগ্যবশত উনি জিততে পারেননি। গত 1 বছর 1.25 বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম, টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে। তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি। তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কি হয়েছে। দিলীপদা 2016 থেকে 3 বছর এমএলএ থাকার পরে, সংগঠনে কাজ করার পরে দিলীপদা পেয়েছিলেন মেদিনীপুর লোকসভা 2019-এ উনি যখন জিতেছিলেন উনি পেয়েছিলেন 6,85,000 প্লাস ভোট। আর আমি 2 মাস থাকার পর আমি পেয়েছি 6,75,000 প্লাস ভোট। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। যখন আমরা 18টি সিট জিতেছিলাম 19 সালে, তারপরেও আমরা উপনির্বাচনে 3টি উপনির্বাচনে হেরেছি, এমনকি খড়গপুর উপনির্বাচনে হেরেছি আমরা। তো তখন কি হয়েছিল? তাহলে 27,000 মাত্র হারলো কেন? তো 1.5 লাখ 2 লাখে হারতো। আমি থাকলে 1-1.5 লাখে জিততাম, সেইটা নেমেছে। আমি 89,000-এ জিতেছিলাম, তার সঙ্গে 27,000 যুক্ত করুন, কতটা মাইনাস হয়েছে বোঝা গেছে। তো সেখানে যারা বলছেন এখন তো পিঠ মাচাবার জন্য কাউকে কিছু বলতেই হবে। আমি কারো বিরুদ্ধে কিছু বলি না, আমি সেটা মেনটেন করছি। বলার অনেক কিছু আছে, বলবো না। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদে ফেরানোর দাবিতে পোস্টার পড়েছে অনেক জায়গায়। দিলীপ ঘোষিত রাজ্য বিজেপির ধনী ক্যাপ্টেনদের মধ্যে সেরা পারফরমেন্স। তিনিও যে রাজ্য সভাপতি পদে ফিরতে চান ঠারে ঠোরে বুঝিয়ে দিচ্ছেন দিলীপও। দেখুন, সব পার্টিতে সবসময় এটা হয়, রেজাল্ট খারাপ হলে কর্মীদের মনের মধ্যে ক্ষোভ বিক্ষোভ জাগে, তারা নিজের মতামত ব্যক্ত করেন বিভিন্নভাবে। রাজনীতির নতুন কিছু না, পোস্টার সারা বছরই পড়ে, সেটা অন্য জিনিস। কিন্তু পার্টির কথা ভাবতে হবে। যারা বলছেন তারা পার্টির স্বার্থে কথাবার্তা বলছেন, যেন সবার সঙ্গে কথা বলা উচিত, মতামত নেওয়া উচিত, পর্যালোচনা হওয়া উচিত এই সময়টা। নাহলে কমাস পরে সবাই ভুলে যাবে, চাপা পড়ে যাবে, আবার সেই একই রেজাল্ট হবে। সাংগঠনিক দুর্বলতা আর সবলতা এর মধ্যে কোনো ডিমার্কেশন নেই, কোনো লাইন নেই, কোনো মানে স্কেল নেই যে এতটা পৌঁছে গেলে আমরা বলবো সাংগঠনিক দুর্বলতা আছে, এতটা পৌঁছে গেলে আমরা সাংগঠনিক দুর্বলতা নেই। আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি সব জেলায় যাব আর কর্মীদের সঙ্গে দেখা করব। অলরেডি শুরু করেছি, এটা আমি আগেও করেছি, এখনও করব। কারণ পার্টির কর্মীরা যারা লড়াই করেছেন রিস্ক নিয়ে, তারা জানেন এ ধরনের হতে পারে, তাদের সঙ্গে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। না, সে তো দিলীপদা আমাদের পার্টির নেতা, পার্টির তিনি যে কোনো জায়গাতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে সিঙ্ক্রোনাইজ করে গেলে ভালো হয়। ঠিকই আছে, যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে নাকি মানবতা থাকবে? পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি। এই রাজ্যে 38 পয়েন্ট সামথিং, প্রায় 39-এর কাছাকাছি আমরা ভোট পেয়েছি। প্রায় 1% ভোট বেড়েছে গত বিধানসভা নির্বাচনের থেকে। তৃণমূলের ভোট 2% কমেছে গত বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে।
46%-এর কাছাকাছি ভোট পেয়েছে। গতবার ছিল 48 পয়েন্ট সামথিং, যেটা 49-এর কাছাকাছি, প্রায় 3% কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট। অতএব অত নিরাশার মতো কিছু হয়নি, আমাদের আর একটু ধাক্কা মারতে হবে। 100 বিধানসভায় এগিয়ে আছি, 130টা অবধি তো আসানিসে পৌঁছানো যায়। 2,33,000 লক্ষ ভোট পেয়েছি আমরা, 1%ও ভোট কমেনি, ভোট বেড়েছে। উনি সম্ভবত স্ট্যাটিস্টিক্সটা দেখেননি, সিট আমরা কমে গেছে। দেখুন, ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে, লোকসভা ভোটে আমরা সবসময় এগোই, বিধানসভায় পিছিয়ে থাকতাম। তো 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, আর সেটা 21-এ নেমে 38-এ নেমেছিল, 38-39-এ। এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে 41টা পার হয়ে যাক, 45-এ হোক, সেটা টার্গেটও ছিল, তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো। কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39-এ চলে এসছে। এটা পর্যালোচনা করে বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা? নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে, সংগঠন বেড়েছে, এত নেতা এসে গেছেন। 21-এও এত লোক ছিল না, 19-এও তো কেউ ছিলই না, দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল, আর কেন্দ্রীয় নেতারা ছিলেন। এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন, এত এমএলএ এমপি আছেন, তারপরেও কেন আশানুরূপ ফল হয়নি? ভাবার দরকার আছে কিনা। দিলীপ ঘোষ কি সব হিসেব কষেই নেমেছেন? তাকে অন্য কেন্দ্রে সরানো দিয়ে শুরু করেছিলেন, এবার টেনে আনলেন দেবশ্রী চৌধুরীর নামও। গতবার রায়গঞ্জে জেতা দেবশ্রীকেও এবার পাঠানো হয়েছিল কলকাতা দক্ষিণ কেন্দ্রে। দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলে তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। সেটাকে ওই কাটি বলছে, কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট, হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। আমাদের তো টিকিট ঠিক করে সংসদীয় বোর্ড, সংসদীয় বোর্ডের আপনি যদি তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন বা তার সিদ্ধান্ত নিয়ে যদি আপনার কোনো ডাউট থাকে, আমার মনে হয় এ বিষয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের সাথে সেই সমস্ত লোকের কথা বলা উচিত। সুকান্ত মজুমদারের কথার মধ্যে কোনো ইঙ্গিত পেলেন? সংসদীয় বোর্ডের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন দিলীপ ঘোষ। বিজেপির মতো দলে এর ফল কি হতে পারে সবাই জানি। দীর্ঘদিনের আরএসএস কর্মী, রাজ্য বিজেপির সর্বসেরা ক্যাপ্টেনের রাজনৈতিক জীবন কি মোড় বদলের অপেক্ষায়? কোনো চমক? তৃণমূলের নেতারা তো বুঝিয়েই দিচ্ছেন তারা দিলীপ ঘোষকে নিতে তৈরি। ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ। যারা ঘুষপেটিয়া বিজেপিতে, তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরনো বিজেপিরা মার খাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। এত কিছু অপমান সহ্য করার পরেও দিলীপবাবুর ভেবে দেখা উচিত যে তিনি এই দলটা আদবার করবেন কি। উনি বেকার লাঠি হাতে ঘুরে বেরিয়েছেন, গদা হাতে ঘুরে বেরিয়েছেন, তাহলে ওনাকে কাঠি করার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে উনি আসলে আমাদের সেই স্বয়ং অ্যালাউ করেছেন, তিনি আমাদের লাঠি হাতে বা গদা হাতে গোড়া শ্রী পবন পুত্র যিনি। তা ওনার কাজ তো যদি তাই হয়, উনি এতটাই যদি গদা বা লাঠি ভালোবাসেন, ওনার তো তাহলে কিষ্কিন্ধা বিজেপি নামক রাজ্য কিষ্কিন্ধায় এখন আগুন দেওয়া উচিত। হ্যাঁ, তা সেটা উনি দিন, আমরা তো সেটার দিকে আগ্রহে তাকিয়ে আছি। দিলীপ ঘোষ তো হেরে গিয়ে বোমা ফাটাচ্ছেন, আর জিতে গিয়ে তিনিও তো বোমা ছুড়লেন। সৌমিত্র খাঁ, কেন্দ্রে তাকে মন্ত্রী করতেই হবে বললেন সৌমিত্র। সংখ্যার নিরিখে সব থেকে সিনিয়র সাংসদ 12 জনের মধ্যে প্রত্যাশা কি থাকবে? থাকবে যাদের সরকারি জায়গা পায়, কারণ আমাদের আটবাংলায় অনেক যদি বিধায়কদেরকে জেতাতে হয়, করতে হয়, তাহলে নিশ্চিতভাবে আমাকে সুযোগ দেওয়াটা আমি আশাবাদী যে আমাকে নিশ্চিত সুযোগ দেবে। আমি খুব পরিষ্কার বলছি, বিষ্ণুপুর লোকসভার মানুষ পুরোপুরি সবাই একটা ভরসা করেছে। এবার তৃতীয়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি, মন্ত্রীদের জন্য পাঠিয়েছি, নইলে আর দ্বিতীয়বার হয়তো আমাকে আর ভোটেই দেবে না। আমাদের ওখানে একটা বিধায়ক আর হয়তো জিতবে না। নিজের সংসার ভেঙেছে, তাও বিজেপি ছাড়িনি। তাহলে সৌমিত্র খাঁ তিনি মন্ত্রী হতে চাইছেন না? কেন আশাবাদী কেন হবো না? আশাবাদী থাকবেই। সাংসদ, বিধায়ক, যে কোনো রাজনৈতিক নেতাদের সবই আশা থাকে, আমারও আশা আছে। আর আমি অযোগ্য নাকি যে আমি পাবো না? যদি মন্ত্রিত্ব না পান তাহলে দিলীপ ঘোষের মতো আরএসএস থেকে নয়, সৌমিত্র বিজেপিতে গেছেন তৃণমূল থেকে। মন্ত্রিত্ব না পেলে কি ঘরের ছেলে ঘরে ফিরবেন?
বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির 3 এমপি তার সঙ্গে যোগাযোগ রাখছেন। 3-এর মধ্যে এক কি সৌমিত্র? অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলছেন যে 3 জন সাংসদ ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, বেশ কয়েকজন বিধায়ক টাচে আছেন। আপনি যেহেতু একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, আপনার নামটা নিয়েও কিছুটা জল্পনা চলছে। না, আমার জেলা স্তরে আমার টাচ আছে, তৃণমূল কংগ্রেস অনেক জেলা স্তরে অনেক টাচ আছে, রাজ্য স্তরে আমার কারোর সঙ্গে কথা হয়নি। টাচটা কীরকম জেলা স্তরের টাচটা? জেলা স্তরে টাচ আছে, বলছে দাদা আপনি চলে আসুন, তুমি চলে এসো, তুমি চলে এলে আর আমরা এখান থেকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, পুরো রাঢ় বাংলায় আর কেউ কোথাও থাকবে না। খোলাখুলি তো যোগাযোগের কথা মেনে নিলেন সৌমিত্র খাঁ, তবে দাবি করছেন শীর্ষ নেতার সঙ্গে মানে অভিষেক ব্যানার্জির সঙ্গে তার যোগাযোগ নেই। সৌমিত্র কি তাহলে পদ্মঘরের 12 জনের মধ্যে 4 নম্বর? বিজেপি রাজ্য সভাপতি পুরো প্রশ্ন শুনলেন, তারপর নো কমেন্টস। ডাল মে কুছ কালা হ্যায়। সৌমিত্র খাঁ তিনি বলছেন যে তিনি এই মুহূর্তে 3 বারের সাংসদ এবং তার অভিজ্ঞতা সব থেকে বেশি এবং সেই কারণে তিনি মন্ত্রীর দাবিদার। এবং তিনি সঙ্গে সঙ্গে একটা কথাও বলছেন যে জেলা স্তরে তৃণমূল কর্মীরা তার সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছেন। এই বিষয়ে আমার কিছু বলা অস্বস্তি যে স্পষ্ট এই সুকান্ত মজুমদারের বডি ল্যাঙ্গুয়েজে। দেখুন, অস্বস্তি তো আরও রয়েছে। দিলীপের সঙ্গে সুর মিলছে একের পর এক বিজেপি নেতার। লকেট চ্যাটার্জি তিনিও বোমা ছুটছেন। নেতাদের চুপ করে থেকে আগে কর্মীদের কথা শোনা উচিত বলছেন লকেট। ওদিকে রাজমাতা বিজেপির এই রাজ্যের মাথারা রাজরোষে পড়েছেন, রানীরোষও বলতে পারেন। কৃষ্ণনগরে তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে রাজবধূ অমৃতা রায়কে প্রার্থী করে চমক দিয়েছিল বিজেপি। ধুমধাম করে প্রচারও করেছিল বিজেপি। 2 বার তাঁর কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদীও। মোদী তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, কিন্তু মহুয়ার কাছে প্রায় 57,000 ভোটে হারতে হয় অমৃতাকে। রাজমাতার ঘনিষ্ঠরাও বলছেন রাজবধূকে ডুবিয়েছেন তার ভোট প্রচারের দায়িত্বে থাকা নেতারা। অন্তর্ঘাত? রানীমাও কিন্তু তাই মনে করছেন। নিজের বুদ্ধিতে চললে ফল অন্যরকম হতো। আমি কোনো ইচ্ছে দেখাইনি, বরং বারংবার না করেছিলাম। তো সেইখানে আমি ঢুকে আমি তো মনে করেছিলাম যে জিনিসটা ভালোই হবে, কিন্তু দেখুন সব জায়গায় কিন্তু ওইটা আমি লক্ষ্য করেছি যে ভীষণ গোষ্ঠীদ্বন্দ্ব আছে, যেটা আমার ভীষণ বাজে ব্যাপারটা লেগেছে। আমি তো জানি না কত খরচা হয়ে এসেছে বা কত টাকা এসেছে বা কী জন্যে খরচা পাঠিয়েছে বা কত টাকা ব্যাংকে এসেছে, আমি এগুলোর থেকে অন্ধকারে আছি। আর লবিংটাও খুব আছে, ক্যাজুয়াল অ্যাপ্রোচ, কর্মীদের সেরমভাবে দেখাশোনা করা হয়নি। অমৃতার ঘনিষ্ঠরা অভিযোগ করছেন রাজবধূর ভাবমূর্তি ও কৃষ্ণনগর রাজবাড়ির নামকে ব্যবহার করেছে বিজেপি। রাজ পরিবারকে ঠকানো হয়েছে, বিজেপি ঠকিয়েছে রানীমাকে। রানীমার ইমেজ রাজবাড়ির নামে রানীমাকে রাস্তায় নামিয়েছে। তাহলে বিজেপিতে শেষ পর্যন্ত মোহভঙ্গ হলো রানীমার। আমরা সবাই যখন প্রচারে থাকতাম স্লোগানটাই থাকতো পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলে সব চোর হতো। তো তাহলে তারা চোর হয়েও তাদের ক্যান্ডিডেটকে বের করে নিল। তো এখানে সেটা হলো না। এটা তো একটা লজ্জার ব্যাপার, ব্যর্থতার ব্যাপার। আর মোদিজিকে একটা অসম্মান করা হলো। অন্তর্ঘাত কি লকেটও দেখছেন? হুগলিতে হারের কারণ কি মানুষের প্রত্যাখ্যান? মানুষের ভালোবাসা পাওয়ার কথা বলে কি অন্তর্ঘাতের তত্ত্বকেই উস্কে দিলেন লকেট? একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু প্রচুর পাশে দাঁড়িয়েছিলেন। বহু মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এবং বিকল্প হিসাবে বিজেপিকেই চায়। হয়তো আমাদের কিছু ভুল থাকতে পারে, তার জন্য হয়তো ওরা পুরোপুরিভাবে আসতে পারেনি, হয়তো কিছুটা ভোট টার্ন আউট হয়ে গেছে। কি কি কারণ সেটা আমাদেরকে পর্যালোচনা করতে হবে। বিজেপির আরেক বিজয়ী জগন্নাথ সরকার একই সুর। যে কথাটা দিলীপ দা বলে যেটা থাকে চিরন্তন সত্য, সূর্য প্রতিদিনই ওঠে পূর্ব থেকেই। এটা আমার বলতে অসুবিধাটা কি? রাজনীতিতে এটা আছে, উনি বলেছেন, এটা দোষের কি আছে? যে সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো, নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। পরিবারের উচিত ঘরের ভেতরেই আলোচনা করা এবং আমরা কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে আলোচনা করব।
অবভিয়াসলি রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব আমারই, সব ডিসিশন হয়তো আমি নিতে পারি না, কিন্তু দায় আমাকে নিতে হবে। দায় নিতে আমি পিছু পা হব না, দায় আমিই কাঁধে নেব, চিন্তা নেই। ডিসিশন হয়তো অন্য কেউ নেবে, দায় আমি নেব। দিলীপ দার সাথেও আমি নিশ্চয়ই কথা বলবো, কিন্তু অ্যাজ এ জেনারেল সেক্রেটারি পার্টির একটা দায়িত্বে থাকার জন্য আমি মনে করি যতই হার না কেন দলের ভেতরে আমরা প্রথমে কথা বলা উচিত। তাহলে অন্তর্ঘাতেই মিলে যাচ্ছে বিজেপির একাংশের সুর। দেখুন, যদি অস্বস্তি বিস্ফোরণ এদিকে হয়, ওদিকেও আছে। যদি বিভীষণ এদিকে থাকে, জোড়া ফুলেও আছে। অন্তত দেবাংশুরা তো তাই বলছেন। শোনাবো কি বলেছেন তরুণ নেতা তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। দলকে আমি আমার মতো করে জানিয়েছি। প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেন। সেটা বিজেপির মধ্যেও আছে, সেটা আমার দলের মধ্যেও আছে। আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং করে সংগঠনকে শক্তিশালী করে আমার মনে হয় আগামী 26-এর নির্বাচনের জন্য ঝাঁপানোর চেষ্টা করলে আমাদের ফলাফল 26-এ অবশ্যই ভালো হবে। দেবাংশু একা বিচ্ছিন্ন ভাববেন না। প্রবীণ নেতা বিপ্লব মিত্র বালুরঘাটের সুকান্ত মজুমদারের বিরুদ্ধে লড়েছেন, তিনিও তো একই কথা বলছেন। যারা আমাদের দলের মধ্যে থেকে দলের নাম করে ধান্দাবাজি করে জন্য এখানটায় যেহেতু দল পাওয়ারে আছে তার সঙ্গে থাকছে, অপরদিকে বিরোধীদের সঙ্গেও গোপন একটা যোগাযোগ রেখে চলছে, তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে বিভিন্ন নির্বাচনগুলো যখন আসে তখন তারা বিরোধী দলকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এই ধরনের কিছু মানুষ তো আমাদের দলেও আছে। কোনো কোনো প্রার্থী তাদের অভিজ্ঞতা বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব যথাযথ ফোরামে বিষয়গুলো নিশ্চয়ই খতিয়ে দেখবেন। কারোর যারা মাঠে ময়দানে ছিলেন তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা নিশ্চিতভাবে দলকে জানাবেন এবং দলের জেলা কমিটি বা রাজ্য কমিটি যেখানে যেটা অ্যাপ্লিকেবল ব্যাপারটা খতিয়ে দেখবেন। দেখুন, আরও আছে। রচনা জিতেছেন, কিন্তু দলের কয়েকজন পঞ্চায়েতের উপপ্রধান পদত্যাগ করেছেন হুগলিতে। কেন? আবার বিজয় উপাধ্যায় কলকাতার কাউন্সিলর, তিনি পদত্যাগ করতে চান কারণ সুদীপ ব্যানার্জিকে লিড দিতে পারেননি। আমি থাকি পুরো পরিষেবা ঘুরে ঘুরে দিচ্ছি আমার জন্য, দিদিকে আমার মান সম্মান রাখ, আমার অভিমান, আমার ভোটার 20 নম্বর ওয়ার্ডে আমার কথা রাখি। আমি রিজাইন দিলাম। কেন? আমার ওয়ার্ডে 207 ভোটে লিড হলো। যাতে সব মানুষরা পায় সুযোগ সুবিধা চেষ্টা করেছি। এখন আমরা ঠিক বুঝতে পারছি না, এটা নিয়ে আমরা বসছি, আলোচনা করছি, দেখছি। নিজে খুব খারাপ লেগেছে, কেননা এর আগে ইলেকশনে খুবই ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু এইটাতে খুব খারাপ হলো। চুচুড়াবাসী আর কি জানে আর কি এমন আর কি ব্যবহার, এমন ব্যবহার মানুষ আর কি মুখ ঘুরিয়ে নিয়েছে চুচুড়ার দিক থেকে। মানুষ কার ব্যবহারের কথা বলছে? চুচুড়ার এমএলএ ব্যবহার এরকম আর কি, এমন কর্মীদের সঙ্গে ব্যবহার করে, এমন যাচ্ছে তাই যা করে, কাউন্সিলরদেরকে কাউন্সিলর মনে করে না, সব কুকুর ছাগল মনে করে। ওই জন্য তো আর কি আজকে এই চুচুড়ার হার। কোর্টের কাছে আবার ভর্ৎসিত রাজ্যের পুলিশ। সন্দেশখালীতে গন্ডগোলের ঘটনায় হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে গ্রেফতার। বসিরহাট কোর্টের এসসিজেএম এর তলপে আদালতে হাজিরা নাজার থানার ওসির। ভোটের দিন অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে। হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করে কি করে গ্রেফতার? টোটকাটা আবার কাল রাত 8টায়।